Hello, Assalamu alaikum everyone. Hello. Assalamu alaikum everyone. Welcome to the live session of Probitto. I'm Afifa, the campus ambassador of University of Dhaka. Probitto is an environmental organization. It's basically a environmental conservation organization. It started its journey on 11th May 2020. আলহামদুলিল্লাহ আমরা অনেক কম সময়ের মধ্যে অনেক দূর এসে পড়তে পেরেছি, কারণ আমাদের আপনাদের থেকে অনেক হিউজ রেসপন্স ছিল। আমরা একটা মোটর পিছনেই কাজ করি, টু চেঞ্জ পিপলস মাইন্ডসেট। সো আমরা আশা করছি যে এই মোটো নিয়ে হচ্ছে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট এবং আপনাদের উৎসাহের সাহায্যে। এখন যদি আমরা আজকে লাইভ সেশনটা বেসিক্যালি হচ্ছে প্লাস্টিক্স অ্যান্ড ওয়াটারওয়ে নিয়ে করতে চাচ্ছি। প্লাস্টিক্স নিয়ে যদি আমাদের কিছু বলতে হয় তাহলে বলতে হয় যে আমাদের চারপাশেই দেখা যাচ্ছে যে কোনো কিছুই আমরা যদি ব্যবহার করে থাকি সেটা প্লাস্টিক দিয়েই তৈরি হয়ে থাকে। উই আর সারাউন্ডেড বাই প্লাস্টিক। টু বি সিম্পল উই ক্যান সে দ্যাট উই আর সারাউন্ডেড বাই প্লাস্টিক। প্লাস্টিক আমাদের লাইফের সব জায়গাতেই ইনভলভ। আমরা ইউজ করছি এটার ইট ক্যান বি প্রডিউসড ইন লো কস্ট and is available to everyone. So যদিও আমরা এটা অনেক হিউজলি ইউজ, বাট ইটস নট রিসাইকেল দ্যাট প্রপারলি। আমরা যদি আমাদের প্লাস্টিক পলিউশনের কথা বলি, দেখা যাচ্ছে যে অলমোস্ট আমাদের ল্যান্ড এরিয়াতেই আমরা কিছু প্লাস্টিক ডাম্প করে থাকি। যদি 36% প্লাস্টিক দেখা যাচ্ছে রিসাইকেল হয় এফিশিয়েন্টলি, বাট rather than that the other percentage we somehow dump it in our land property, or otherwise we throw it in our waterways. Our waterways are hugely polluted due to plastics. So যদি এখন এই প্লাস্টিক্স এন্ড ওয়াটারওয়ে নিয়ে কথা বলতে আজকে আমি আমাদের গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে প্লাস্টিক এন্ড ওয়াটারওয়ে নিয়ে কথা বলবেন আকিব রায়হান ভাইয়া, অর্গানাইজার অফ এনভায়রনমেন্ট ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটি। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমাকে। জি ভাইয়া। আমার কথা রিপিট হয়ে আসছে? না ভাইয়া, মোটামুটি এটা ক্লিয়ার, রিপিট হচ্ছে না। আমি রিপিট শুনছি, আমি আমার নিজের কথাই রিপিট শুনছি। তুমি যদি লাউড স্পিকার ইউজ করে থাকো তাহলে লাউড স্পিকারটাকে অফ করো। আমার তো আমি হেডফোন ইউজ করছি। আচ্ছা ভাই, আমি যদি শুরু করি তো আমি কিছু ফ্যাক্ট দিয়ে শুরু করি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, আমি একটু হ্যালো। জি ভাইয়া, কথা আমি তোমার কথা শুনছি, বাট যেটা প্রবলেম হচ্ছে যে আমি আমার নিজের কথাই বারবার শুনছি। আচ্ছা ভাইয়া, আমি যদি এখন শুরু করি যে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় যে যদি আমরা গড়ে সেটা হিসাব করি, বাংলাদেশের প্রত্যেক দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা প্লাস্টিক ইউজেজের পার্সেন্টেজটা দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশে 17.24 কেজি প্লাস্টিক ইন্ডিভিজুয়ালি ইউজ করা হচ্ছে। এর মধ্যে লাইক ধরেন 36% আমরা রিসাইকেল করতে পারছি এফিশিয়েন্টলি, যেটা আদার যে পার্সেন্টেজটা আছে 39% হচ্ছে ল্যান্ডে ফল করছে, আর 25% হচ্ছে আমরা ইসেতে 25% আমরা এটা ওয়াটারওয়েতে থ্রো করছি, ওয়াটারওয়ে কন্টামিনেটেড করছি। তো এক্ষেত্রে বলা যায় যে যদি আমরা এটার কনসিকোয়েন্সটা ভাবি, ওয়াটারওয়েতে কনসিকোয়েন্স এটার অনেক হিউজ।
তো যদি বাংলাদেশে দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা ল স্যাংশন করেছিল 2002 সালে যে পলিব্যাগ ইউজ করা যাবে না, এরকম একটা ল স্যাংশন করা হয়েছিল 2002 সালে, কিন্তু তার 17 বছর পরে আমরা এটা বেটার কোনো ইমপ্লিমেন্টেশন পাইনি। রিসেন্টলি দেখা গেছে যে হাইকোর্ট থেকে হচ্ছে অর্ডার দিয়েছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগস ইউজ করা যাবে না, কিন্তু এটা আমরা 17 বছর ধরে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারিনি, যেটা 2002 সালে কার্যকর হয়েছিল। তো সেক্ষেত্রে কি আমরা এই নতুন যে লটা স্যাংশন হয়েছে এটার ইমপ্লিমেন্টেশন কতটুক সাকসেসফুল হবে, আর আমরা 2002 সাল থেকে 17 বছর পর্যন্ত আমরা সেটা করতে আমাদের ফেলিয়ারটা কেন হয়েছিল সে বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি প্রশ্নে যাওয়ার আগে আমি কিছু ইনসাইট দিচ্ছি, কিছু ইনফরমেশন দিচ্ছি। আমরা সবাই জানি যে আমরা 200 বছর ধরে ব্রিটিশ কলোনিয়াল রুলের আন্ডারে ছিলাম, কিন্তু হয়তোবা যদি আমাদের কাছে প্লাস্টিক টাইপের টেকনোলজি থাকতো সেই সময়ে 1757 সালের সময়, আমরা হয়তোবা পলাশির যুদ্ধে আমরাই জয়লাভ করতাম। যেটা হয়েছিল, ব্রিটিশদের কাছে তেরপল জাতীয় জিনিস ছিল যেটার মাধ্যমে তারা তাদের কামানকে ঢেকে রেখেছিল, কিন্তু আমাদের নবাব সিরাজউদ্দৌলার আর্মির কাছে সেই ধরনের কোনো টেকনোলজি ছিল না। ফলে আমরা সেই যুদ্ধে হেরে যাই এবং আমরা প্রায় 200 বছর ব্রিটিশ কলোনিয়াল রুলের আন্ডারে ছিলাম। সুতরাং বুঝাই যাচ্ছে যে প্লাস্টিককে কনসিডার করা হয় মানে এই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইনভেনশন হিসাবে, এবং এটাও বোঝা যায় যে প্লাস্টিক হিস্টোরিটাও চেঞ্জ করে দিতে পারে। হয়তো আমরা ব্রিটিশ কলোনিয়াল রুলের আন্ডারে আসতাম না। তো তো বেসিক্যালি বাংলাদেশের প্লাস্টিক এবং প্লাস্টিক জাতীয় গুডস এগুলোর বেসিক্যালি ইউজ শুরু হয় 1960 সালের দিকে, এবং এরপর থেকেই প্লাস্টিক ইউসেজটা অনেক বেড়ে গিয়েছে। এবং আমাদের দেশে যেহেতু পপুলেশন অনেক বেশি, তাই আমাদের দেশে প্লাস্টিক ইউজেজটা অনেক বেশি, কারণ প্লাস্টিক একই সাথে হচ্ছে চিপ এবং বাজেট ফ্রেন্ডলি। কিন্তু একটু আগে তুমি যে প্রশ্নগুলা করলা যে মোটামুটি অনেক ধরনের প্লাস্টিকের নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে বললা, হ্যাঁ, প্লাস্টিকের অনেক ধরনের নেগেটিভ এনভায়রনমেন্টাল এক্সটার্নালিটিস আছে। তো তো এখন আমি সেই ডিফারেন্ট এসপেক্ট গুলো আলোচনা করবো প্লাস্টিক এবং পলিথিন রিলেটেড এনভায়রনমেন্টাল এক্সটার্নালিটিস গুলো নিয়ে। তো বেসিক্যালি আমরা 2002 সালে আমরা একটা ল পাস করেছিলাম, তারপর আমাদের আরো বিভিন্ন ধরনের অ্যাক্ট পাস করা হয়েছিল, কিন্তু সেটা সফল হলো না কেন? কারণ প্রথম কথা হচ্ছে আমরা কোনোভাবে এটাকে সফল করতে পারিনি, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারিনি, এবং নন এনফোর্সমেন্ট অফ লস এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্লাস্টিক ব্যান করেছি, আমরা পলিথিন ব্যান করেছিলাম, ফাইন, কিন্তু পলিথিনের আমরা কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট তৈরি করতে পারিনি। তো যখন আমি কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট বাজারে আনতে পারবো না, তখন আমি সেই পুরাতন প্রোডাক্টটা সেটার বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক থাকলে আমি ব্যবহার করতে বাধ্য হব। তো ঠিক সেই জিনিসটাই হয়েছে পলিথিন ইউসেজের বেলায়। এবং আরেকটা জিনিস এখানে খুবই ইন্টারেস্টিং, যে আমাদের যারা জুট ব্যাগ প্রডিউসাররা আছে তারাও এতটা ইন্টারেস্টেড না, তারাও কিন্তু চাইলে প্লাস্টিক ব্যাগের সাথে একটা কম্পিটিটিভ প্রাইসে তারা তাদের মতো করে প্রোডাক্ট আনতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাইলেই এই যে পলিথিন ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দিতে পারতাম। তো সেখানে আমাদের যারা রেগুলেটরি অথরিটি ডিওই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আমাদের সরকারের, তো তারা এটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তো এই জিনিসগুলোকে আমি বেসিক্যালি আমাদের এই যে 2002 সালের লটা ফেল করেছে সেটার পিছনে মেইনলি আমি দায়ী করে থাকবো। আচ্ছা ভাইয়া, প্লাস্টিক থেকে আমরা এখন একটু ওয়াটারওয়ের দিকে যাই। দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওয়াটারওয়ের যে আয়তনটা সেটা হচ্ছে ধরা যায় 24,140 কিলোমিটার। আমাদের ট্রেড কমার্স বলেন, ট্রান্সপোর্ট বলেন, সবকিছুই ওয়াটারওয়ে দিয়ে হচ্ছে। তো ওয়াটারওয়েটা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে খুবই পলিউটেড। আমরা যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে পাই যে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র মেঘনার মধ্যে এই নদীগুলোর মধ্যে প্লাস্টিকের অ্যামাউন্টটা খুবই বেশি। সেক্ষেত্রে যদি আমি বলি যে ওয়াটারওয়েতে যে প্লাস্টিক গুলো কিভাবে মানে আলটিমেটলি আমরা তো জানি যে আমরা যে ট্রান্সপোর্ট ইউজ করি বা ট্রেড এন্ড ট্রান্সপোর্টের জন্য আমরা প্লাস্টিক গুলো ওয়াটারওয়েতে থ্রো করছি বা কিছু করছি। এছাড়াও কি ওয়াটার বডি গুলোকে পলিউটেড করার জন্য অন্য কোনো রিজন দায়ী আছে, মানে অন্য কোনো সোর্স আছে যেগুলোর কারণে ওয়াটারওয়ে গুলা ধরেন কন্টামিনেটেড হতে পারে? আচ্ছা, আমি প্রথমেই বলে নেই, প্রথমে প্লাস্টিকের ব্যাপারটা যদি আমি আলোচনা করি, প্লাস্টিকের ক্ষেত্রে যেটা হয় যে প্লাস্টিক খুবই লাইট ওয়েট। তো এটা হচ্ছে বাতাসের মাধ্যমে উড়ে যেও একটা ওয়াটার বডিসে পড়তে পারে,
বা মানে যে কোনো ভাবে ট্রান্সপোর্ট হয়ে প্লাস্টিক ওয়াটার বডিতে চলে যাওয়া খুবই ইজি। প্রথম কথা হচ্ছে এটা। তো এছাড়া প্লাস্টিক ছাড়াও আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো ওয়াটার বডির ক্ষতি করার জন্য দায়ী। যেমন সুন্দরবন অয়েল স্পিলেজের কথা আমরা অনেকেই জানি। 2014-15 সালের দিকে সুন্দরবনে একটা কার্গো ভেসেল ডুবে যায় এবং প্রচুর পরিমাণে তেল নিঃসরণ হয়। তো যখন হচ্ছে ওয়াটার ওয়েজ গুলাতে বিভিন্ন ধরনের জাহাজ চলে বা লঞ্চ চলে, তো সেগুলো থেকে তেল নিঃসরণ হয় এবং সেগুলো থেকে আমাদের ওয়াটার ওয়েজ ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সবাই হাজারিবাগ ট্যানারি প্রবলেমের কথা জানি। তো সেই ট্যানারি গুলাকে শিফট করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে। তো সাভারে যখন নিয়ে যাওয়া হলো, তো সেখানে কোনো সেন্ট্রাল ইটিপি ছিল না। তো যেহেতু সেখানে কোনো সেন্ট্রাল ইটিপি ছিল না, ট্যানারিতে যে ওয়েস্ট গুলা তৈরি হয়েছিল সেগুলোকে সরাসরি ডাম্প করা হচ্ছে ধলেশ্বরী নদীতে। তো এই ধরনের ইস্যুগুলা শুধু প্লাস্টিক পলিউশনই না, এই ধরনের ইস্যুগুলাও বেসিক্যালি আমাদের ওয়াটার ওয়েজকে পলিউটেড করে বা কন্টামিনেটেড করে। আর এছাড়া আমি যদি ঢাকা বা ঢাকার আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কথা বলতে চাই, ঢাকার আশেপাশের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গুলো সবগুলাই মোটামুটি নদীর তীরে অবস্থিত। তো এই যে নদীর তীরে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গুলো অবস্থিত, তো তারা যখন লিকুইড ওয়েস্ট গুলা তারা যখন ডাম্প করে, তারা সেই নদীতে যেই ডাম্প করে এবং এই জিনিসগুলা কম্বাইন্ডলি কম্বাইন্ডলি দায়ী থাকে প্লাস্টিক, সরি, মানে ওভারঅল ওয়াটার পলিউশনের জন্য এবং কন্টামিনেশনের জন্য। এখন যদি আমরা প্লাস্টিকের কয়েকটা ক্যাটাগরি দেখতে যাই ভাই, আমরা সাধারণ নলেজে যেটা জানি হচ্ছে প্লাস্টিক আমরা বায়োডিগ্রেডেবল, ডিগ্রেডেবল, কম্পোস্টেবল কয়েক ধরনেরই পেয়ে থাকি। তো আমি জাস্ট এটার মানে ভিউয়ার্সদেরকে জানানোর জন্য যে হচ্ছে কত রকমের প্লাস্টিক মানে তৈরি করা হয় এন্ড কোনটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর আমরা যদি বায়োপ্লাস্টিক ইউজ করে থাকি যেটা বায়োডিগ্রেডেবল, সেটার কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? আচ্ছা, বেসিক্যালি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আর নর্মাল প্লাস্টিক, সেটা ডিফারেন্সটা আমার মনে হয় প্রথমে আমরা পয়েন্ট আউট করি। বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা বেসিক্যালি অর্গানিক ম্যাটেরিয়াল, অর্থাৎ প্ল্যান্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর নর্মাল প্লাস্টিক গুলো হচ্ছে কেমিক্যাল ফিল্টার দিয়ে তৈরি। অর্থাৎ যখন আমরা সুপার শপ গুলাতে যাই, আমরা দেখি যে একটা অর্গানিক সাইট আছে, অর্গানিক। আবার দেখা যায় বিভিন্ন ধরনের ফেসবুকে আমরা অর্গানিক শপ দেখি। তো বেসিক্যালি আমি যদি খুব ইজিলি বুঝাতে চাই, বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা অনেকটা অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর 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 যখন আমরা নর্মাল প্লাস্টিক গুলো হাতে নেই, তখন আমরা ধরলেই বুঝতে পারি যে এর মধ্যে একটা কেমিক্যাল ইউসেজের ব্যাপারটা থাকে। আর আরো বেশ কিছু মেজর ডিফারেন্স হচ্ছে, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এগুলোর থেকে কোনো গ্রিন হাউস গ্যাস এমিশন হয় না। এগুলোকে যখন ডিকম্পোজ করা হয়, এগুলোর কোনো গ্রিন হাউস গ্যাস এমিশন হয় না, বা যদি গ্রিন হাউস গ্যাস এমিশন হয়ে থাকে সেটার পরিমাণ খুবই কম হয়। কিন্তু আমরা যে নর্মাল প্লাস্টিক গুলা ইউজ করে থাকি, সেটা যেই কোম্পানিরই হোক, খুব ভালো মাপের কোম্পানি হোক কিংবা খুব এভারেজ মাপের কোম্পানি হোক, এগুলো যখন ডিকম্পোস্ট করা হয়, তখন দেখা যায় এগুলো প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক গুলা ইউজ করার কথা আমরা ভাবছি, এই ধরনের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক গুলো 42% মতো কম কার্বন ফুটপ্রিন্ট রাখে। এবং কার্বন ফুটপ্রিন্টের টার্মিনোলজিটা আমার একটু সবাইকে বোঝানো দরকার। যে আমরা যখন গাড়ি ইউজ করি, আমরা যখন কলকারখানাতে প্রোডাকশন করি, তখন প্রচুর পরিমাণে কার্বন এবং কার্বন জনিত বিভিন্ন ধরনের গ্যাসগুলো নিঃসরিত হয়, যেগুলো আমাদের পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে কার্বন ফুটপ্রিন্টটা কমানোর মাধ্যমে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পরিবেশের জন্য অবদান রাখে। আর বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের মানে আসলে ওইরকম কোনো সাইড ইফেক্ট বা ওই ধরনের কোনো নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নেই। তো একটা নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতে পারে, সেটা হচ্ছে এখানে খুব স্মল মেটাল পার্টিকেল ইউজ করা হয়। আর এর বাদে এখন পর্যন্ত রিসার্চাররা কোনো ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পাননি যেটা নেগেটিভ ভাবে প্রভাব রাখতে পারে। আচ্ছা ভাইয়া, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে ভিউয়ার্সদের থেকে একটা কোয়েশ্চেন নিয়েছি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে জুট বা পাট যেটা ছিল সেটা প্লাস্টিকের একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। এখন যেটা জুট যদি আমাদেরকে প্লাস্টিক অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেটা পানিতে ভিজিয়ে তারপর পচাতে হয়, দেন হচ্ছে সেটাকে ইউজ করতে হয় বা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারে এটা ইউজ করতে হয় আর কি। তো যদি আমরা জুটটাকে পানিতে ভিজিয়ে পচাই, তাহলে তো পানির একটা পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। তো
তো দেখা যাচ্ছে যে এখানেও পলিউশন হচ্ছে, তো এটা কি ভালো অল্টারনেটিভ হিসেবে কাজ করবে প্লাস্টিকের জুট যেটা পার্ট যেটা, ওটা কি ভালো অল্টারনেটিভ হিসেবে কাজ করবে? হ্যাঁ, এটা অবশ্যই ভালো একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করবে, এবং আমাদের সরকার থেকেও কিন্তু জুট পলিথিন টাইপের একটা ইনভেনশন সরকার থেকে প্রমোট করা হয়েছে গত বছর, এবং আমাদের সরকারি ভাবে সেটাকে কমার্শিয়াল প্রোডাকশনের জন্য দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা যখন এটাকে প্রসেসড গুডে নিয়ে যাব, অর্থাৎ প্রসেস গুড আকারে আমরা এটাকে বাজারে ছাড়বো, তো তখন হচ্ছে এই জিনিসটা মানে পানিতে পচানো এই জিনিসগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জিনিসটাকে অ্যাভয়েড করা হবে। এবং আমরা জানি যে অলরেডি পার্টের জেনেটিক সিকোয়েন্স বাংলাদেশি বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে। তো মানে এটা আসলে ওই ধরনের কোনো নেগেটিভ ইফেক্ট ফেলবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন জুট জুট টাইপের অল্টারনেটিভ ইউজ করব, তো তখন আমরা বিভিন্ন ধরনের যখন ওয়েস্ট গুলাকে ডাম্প করা হবে সেখান থেকে জুট প্লাস্টিক গুলাকে আমরা কালেক্ট করে নিয়ে জুট প্রোডাক্ট গুলাকে আমরা কালেক্ট করে নিয়ে সেগুলোকে আমরা প্রয়োজন মতো ডিকম্পোজ করে নিতে পারবো সেই ধরনের প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে। তো এটা আসলে ওই ধরনের কোনো নেগেটিভ ইফেক্ট ফেলবে না। আচ্ছা ভাই, এখন যদি আমরা একটা রিসেন্ট সিনারিওতে যাই, দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের কারণে আমাদের লাইফ মানে আমাদের পিপি ইউজ করা লাগছে, তারপর গ্লাভস ইউজ করা লাগছে, তারপর ধরেন স্যানিটাইজার যেটা ইউজ করা লাগছে ওটার বটলটাও তো প্লাস্টিক দিয়ে তৈরি। তো এটা দেখা যাচ্ছে যে প্লাস্টিক ইউজেজের পরিমাণটা সেটা হচ্ছে নর্মাল থেকে হচ্ছে বেড়ে যাচ্ছে, যেটা ধরেন নর্মাল লাইফস্টাইলে যেটা হতো এখন দেখা যাচ্ছে প্লাস্টিকের ইউজেজটা বেড়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে প্লাস্টিক ইউজেস বেড়ে যাচ্ছে, তো এটাকে কন্ট্রোল কিভাবে করা যায়? এই যে ইয়েটা মানে রাইজ ইন প্লাস্টিক ইউজেসের যে রাইজটা আমাদের ডেইলি লাইফে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? আচ্ছা, এই ধরনের করোনা ভাইরাস প্যান্ডেমিকের ফলে যেই ধরনের ওয়েস্ট তৈরি হচ্ছে, এগুলা কাইন্ড অফ মেডিকেল ওয়েস্ট বলা যায়। তো এগুলোর দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পিওর মেডিকেল ওয়েস্ট, যেটা বিভিন্ন ধরনের জায়গায় ফ্রন্টলাইন ফাইটাররা অর্থাৎ ডাক্তার বা পুলিশ বা স্বেচ্ছাসেবকরা ব্যবহার করছে। আর আরেকটা হচ্ছে আমরা সাধারণ মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন ধরনের KN95 মাস্ক কিনে হোক, ফেস শিল্ড কিনে হোক, বা গগলস বা বিভিন্ন ধরনের ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিনে হোক আমরা ইউজ করছি। অর্থাৎ দুই ধরনের এখানে ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো মেডিকেল সলিড যেই ওয়েস্ট তৈরি হচ্ছে প্লাস্টিকের ফলে, তো সেগুলো ম্যানেজ করার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। এবং করোনা ভাইরাস প্যান্ডেমিক যখন শুরু হয় তখন একটা এনজিও এই দায়িত্বটা নেয়, এবং তারা বিভিন্ন হসপিটাল থেকে এই ধরনের ওয়েস্ট গুলাকে কালেক্ট করে মাতুইলে আমাদের একটা ল্যান্ডফিল আছে যেখানে ঢাকা শহরের সমস্ত ওয়েস্ট ডাম্প করা হয়, আর আরেকটা ল্যান্ডফিল আছে আমিনবাজারে। তো এই ধরনের ল্যান্ডফিল গুলাতে তারা তারা মেডিকেল ওয়েস্ট গুলাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেত। তো এই রেসপন্সিবিলিটিটা সম্পূর্ণ সরকারের। কিন্তু আমার যেটা ভয় এবং আমার যেটা মেজর কনসার্ন সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে যেই পিপিই গুলা ব্যবহার করছি, পিপিই বলতে শুধু গাউন বুঝাচ্ছি না, পিপিই বলতে আমি ফেস শিল্ড, পিপিই বলতে মাস্ক, গগলস, এই ধরনের জিনিসগুলোকে আমি বুঝাচ্ছি। তো রাস্তাঘাটে যখন আমরা এখন হাঁটি তখন আমরা দেখি যে রাস্তাঘাটে যেখানে সেখানে মাস্ক পরে আছে, যেখানে সেখানে ফেস শিল্ড পরে পড়ে আছে। তো এই ধরনের প্রেক্ষাপটে আসলে জনসচেতনতা তৈরি ছাড়া আমি কোনো সলিউশন পাচ্ছি না। কারণ মানুষ মাস্ক ব্যবহার করছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এবং আমরা হয়তো দেখেছি যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে সেটা মোবাইল ফোনে কল করার সময় হোক, টেলিভিশনে হোক, ফেসবুকে হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, প্রচুর পরিমাণে জনসচেতনতামূলক কন্টেন্ট মানুষকে দেখানো হচ্ছে, শোনানো হচ্ছে। তো এই ধরনের কন্টেন্ট ডেভেলপ করে যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এই ধরনের করোনা ভাইরাস রিলেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আমরা মানুষকে সচেতন করতে পারতাম, তবে হয়তো বা কিছু হলেও একটা পজিটিভ আউটকাম আসতো। আর এখানে এমন একটা অবস্থা আমাদের যে আমরা এখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো ইউজ করতে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে সচেতনতা তৈরির দিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা ভিউয়ার্স থেকে আরেকটা কোয়েশ্চেন নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এমন কি কোনো কারণ আছে যে মনে হতে পারে যে দেশের প্রশাসনই হচ্ছে প্লাস্টিকের ব্যাপারে সতর্ক না, বা কোনো একটা বৃহৎ স্বার্থ রক্ষার খাতিরেই তারা ধরেন প্লাস্টিক দূষণটা কমাচ্ছে না বা থামাচ্ছে না? মানে এমন কি কোনো দেশের প্রশাসন কি আমরা এটার জন্য দায়ী করতে পারি যে আমাদের দেশের প্লাস্টিক ইউজেজ যেটা সেটা আর কমছে না, বা আমরা এর অল্টারনেটিভটা চাইলেও আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারছি না?
প্রথমে আমি বলে নিতে চাই, প্লাস্টিক প্রবলেমটা কিন্তু বা পলিথিন প্রবলেমটা শুধু বাংলাদেশেরই না, এটা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, এবং আমরা সারা বিশ্বই একসাথে ফেস করছি। আমি জানি না যে যারা ভিউয়ার্স আছেন তারা দেখেছেন কিনা যে করোনা ভাইরাস যখন শুরু হলো, তখন তখন দেখা গেল কি সি বিচের পাশে প্রচুর পরিমাণে মাস্কের একটা স্তূপ। তো এটা হচ্ছে করোনা ভাইরাস শুরুর কথা। তো এছাড়াও আমরা যখন ফেসবুকে ঢুকি, প্রায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলাতে, বিভিন্ন ধরনের পেজ গুলাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণে প্লাস্টিক নদীতে জমে আছে, প্রচুর পরিমাণে প্লাস্টিক শহরের বিভিন্ন আনাচে কানাচে, সেটা ঢাকা শহর হোক কিংবা বিশ্বের যে কোনো শহরই হোক, জমে আছে। তো প্লাস্টিক প্রবলেমটা আসলে শুধু বাংলাদেশেরই একক সমস্যা না। তো সেক্ষেত্রে প্রশাসনের দায় অবশ্যই আছে। আমাদের যেহেতু আমরা খুবই জনবহুল একটা দেশ, আমাদের এত মানুষের হ্যাবিট কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনকে কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করতে হবে। প্রশাসন কিন্তু কিছু ক্ষেত্রে রুলস এন্ড রেগুলেশন তৈরি করে ফেলেছেও, কিন্তু কিন্তু একটা বাংলাতে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে গাছের গোড়া কেটে আগাতে পানি দিয়ে লাভ নেই। তো আমাদের স্টেপ গুলো অনেকটা সেরকমই হয়ে যাচ্ছে, আমরা স্টেপ নিচ্ছি কিন্তু সেটা অয়েল অর্গানাইজড না। যেমন জুট নিয়ে আমি একটু আগে বলেছিলাম যে জুট থেকে পলিথিন তৈরির একটা একটা ইনভেনশন বাংলাদেশিরা করেছে। তো এরপর দেখা গেল কি যে ওটা নিয়ে কিন্তু আর কাজ সেভাবে আগায়নি। তো সেক্ষেত্রে না আগানোর পিছনে মেজর কারণ ছিল, রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি যে আমাদের দেশের সমস্ত ধরনের জুট মিল গুলাকে বেসরকারীকরণ করা হচ্ছে। তো যেহেতু জুট মিল গুলাকে বেসরকারীকরণ করা হচ্ছে, সুতরাং সরকারের ফোকাস কিন্তু সেই দিকে। অর্থাৎ সরকারের ফোকাস কিন্তু এখন এখানে না যে নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে আউট অফ জুট, তাদের ফোকাস হচ্ছে এগুলোকে বেসরকারীকরণের মাধ্যমে। ফলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই জিনিসটা থেমে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন প্লাস্টিককে বন্ধ করার কথা বলবো বা পলিথিনকে বন্ধ করার কথা বলবো, আমি প্রথমেই বলেছি যে উই হ্যাভ টু কাম আপ উইথ এ সাস্টেনেবল অল্টারনেটিভ, আদারওয়াইজ উই কান্ট ইমপ্লিমেন্ট অল দ্য রুলস এন্ড রেগুলেশনস। এবং আমরা যতই ডাইরেক্টিভ দিই না কেন, আমরা যদি সাস্টেনেবল অল্টারনেটিভ না তৈরি করতে পারি, সেক্ষেত্রে কোনো লাভ নেই। এক্ষেত্রে আমি বেশ কিছু অল্টারনেটিভের কথা আমি একটু বলি। প্রথম অল্টারনেটিভটা যেমন হতে পারে যে শহীদ মিনারের সামনে, ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা মেডিকেলের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, শহীদ মিনারের পাশে আমার ডিপার্টমেন্টেরই সামনে, তো সেখানে আমরা মোটামুটি যখন একটা নর্মাল সিচুয়েশন আমরা সেখানে রেগুলার চা খেতে যাই। তো রেগুলার যখন আমরা চা খাই, আমরা ওয়ান টাইম প্লাস্টিক কাপ ব্যবহার করতাম আমরা সবাই। তো যখন সরকার থেকে প্রথমে ডাইরেক্টিভ আসলো, তো ডাইরেক্টিভ আসার সাথে সাথে যেটা হলো কি যে ওখান থেকে, যেহেতু সেটা মোটামুটি ঢাকার একটা কি লোকেশন, ওখান থেকে সমস্ত ধরনের প্লাস্টিকের কাপ সরিয়ে ফেলা হলো, এবং সেখানে আমরা সিরামিকের কাপ, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে কাপগুলা ব্যবহার করি সেই কাপ দোকানিরাই নিয়ে আসলো, এবং আমরাও যারা চা পান করে থাকি সেখানে আমরা সেটা করতে বাধ্য হলাম। কিন্তু পেরিফেরি এলাকাতে রুলস এবং রেগুলেশনটা যে মনিটরিং করা হবে, সেটা আসলে সরকারের পক্ষেও সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে সলিউশনটা কি? সেই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে আমাদেরকে প্লাস্টিক প্রোডাকশনটাই বন্ধ করে দিতে হবে, এবং প্লাস্টিকের যে সাপ্লাই চেইনটা আছে সেখানেই বন্ধ করে দিতে হবে। তো ওনার কমেন্টের সাথে আমি পার্শিয়ালি এগ্রি করি। সরকার সরকার এখানে সচেতন না, সেখানে আমি পার্শিয়ালি এগ্রি করি, কিন্তু সম্পূর্ণভাবে আমি সরকারের উপর দায় চাপাতেও পারছি না, কারণ আমরা আসলে এখন পর্যন্ত কোনো সাস্টেনেবল অল্টারনেটিভ আনতে পারিনি। যেখানে আমার কাছে অল্টারনেটিভই নেই, সেখানে আমাকে অনেক ক্ষেত্রে ক্ষতি মেনে নিয়ে হলেও সেই প্রোডাক্টটা ইউজ করতে হবে। আচ্ছা ভাই, এখন একটু ইকোনমির দিকে আসি। দেখা যাচ্ছে যে প্লাস্টিক এন্ড প্লাস্টিক রিলেটেড যে ওয়ার্কটা আছে, এখানে যে ফ্যাক্টরি গুলো আছে, ওয়ার্কফোর্সটা আছে, সেখানে দেখা যাচ্ছে অ্যাবাউট 1.2 মিলিয়ন মানুষ এই প্লাস্টিক প্রোডাক্ট প্রডিউসকারী যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে কাজ করে। তো এখন যদি প্লাস্টিকটাকে ব্যান করে দেওয়া হয়, দেখা যাবে যে আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাচ্ছে। প্লাস আমরা দেখা যাচ্ছে চায়নাতে আমরা মোটামুটি হিউজ অ্যামাউন্ট প্লাস্টিক ওয়েস্ট প্রোডাক্ট, কাঁচামাল যেটা বলে, সেটাকে আমরা ইম্পোর্ট করে থাকি, এক্সপোর্ট করে থাকি অ্যাকচুয়ালি। এক্সপোর্ট, তো সেখান থেকেও দেখা যাচ্ছে যে যদি আমরা প্লাস্টিক ইন্ডাস্ট্রিটাকে ব্যান করে দিই, তাহলে মোটামুটি ইকোনমিক্যাল একটা ডিস্ট্রেসের মধ্যে পড়ে যাব। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আসলে আমি ইকোনমিক্যাল ডিস্ট্রেস তৈরি হবে প্লাস্টিক প্রোডাক্ট ব্যান করার মাধ্যমে, এটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত না প্রকৃতপক্ষে। কারণ
আমরা যদি একটা সাস্টেনেবল অল্টারনেটিভ আনতে পারি, যেহেতু আমরা জুটের কথা বারবার চলে আসছে এখানে, এবং সারা বিশ্বে কিন্তু খুব অল্প জায়গাতেই জুট প্রোডাকশন হয়, ন্যাচারালি জুট গ্রো করে, এবং তার মধ্যে বাংলাদেশ একটা অংশ, সুতরাং আমাদের ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিকের যে প্রোডাকশন লাইন গুলো আছে বা প্লাস্টিক প্রোডাকশন যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেখানে আমরা যদি সাস্টেনেবল অল্টারনেটিভ নিয়ে আসতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বর্তমানে যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে কাজ করছে, তারাই নতুন ইন্ডাস্ট্রিতে যে আবার কাজ করতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, সারা বিশ্বেই, আমি আবারও বলছি, আমরা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জুট থেকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্লাস্টিক অল্টারনেটিভ আনতে পারি, সারা বিশ্বে এটা নিয়ে চাহিদা তৈরি হবে, এবং সেটাকে আমরা চড়া মূল্যে বিক্রি করে আমরা প্লাস্টিক রপ্তানি করে যেই অর্থ উপার্জন করতে পারবো, আমাদের যেই পরিমাণ ফরেন কারেন্সি আসবে, তার চেয়ে অনেক বেশি ফরেন কারেন্সি আমরা এই ধরনের জুট প্রোডাক্ট তৈরি করে আমরা আনতে পারবো আমাদের দেশে। তো সেখানে আসলে আমাদের এনভায়রনমেন্টের তো কোনো ক্ষতি হবে না, উল্টো লাভ হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সারা বিশ্বে যেমন চায়নাতেও এটা দেখা যায় যে তারা অনেক ক্ষেত্রে শুধু মানে কিছু প্রোডাক্ট তৈরি করে যেগুলো দেশীয় মার্কেটে অ্যাভেলেবল থাকে না, সেগুলো সরাসরি বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে বাইরে যদি কোনো দেশ আমাদের থেকে কিনতেই চায়, এবং কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুধু বাইরেই সেই জিনিসগুলাকে রপ্তানি করলাম। ইভেন বাংলাদেশেও প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে যাদের কোনো প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় না, তাদের প্রোডাক্ট গুলো সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের সেই ইন্ডাস্ট্রি গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বাইরে সেই প্রোডাক্ট গুলো, যেসব প্রোডাক্ট গুলো এক্সপোর্ট হচ্ছে, সেসব প্লাস্টিক প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করলাম, সেটাতে আসলে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা একটু ভিউয়ার্সদের থেকে একটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে প্রপারলি রিসাইক্লিং এর মাধ্যমে তো আমরা প্লাস্টিক থেকে প্লাস্টিক কমোডিটি ইউজ করতে পারে, যেমন পিইটি প্লাস্টিক থেকে রিসাইক্লিং করে কার্পেট, এলইডি পিপ থেকে ফার্নিচার ক্রিয়েট করতে পারি। প্রপার রিসাইক্লিং কি একটা সলিউশন হতে পারে এই যে প্লাস্টিক ইউজেজের ক্ষেত্রে বা ওয়েস্ট প্রোডাক্ট কমানোর ক্ষেত্রে? কি রিসাইক্লিংটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে? হ্যাঁ, রিসাইক্লিং একটা ভালো অল্টারনেটিভ, কিন্তু ইট ইজ নট দ্য বেস্ট অল্টারনেটিভ। কারণ সবগুলো প্লাস্টিক সব ধরনের প্লাস্টিক কিন্তু রিসাইক্লেবল না। যেমন আমি যদি বলি, প্লাস্টিক ব্যাগ কখনোই রিসাইক্লেবল না। তারপর হচ্ছে স্ট্র, আমরা জুস খাওয়ার সময় যে স্ট্র ব্যবহার করি সেটাও রিসাইক্লেবল না। বা আমরা যে কফি কাপ ব্যবহার করি, কফি কাপটা রিসাইকেল করার জন্য স্পেশাল মেশিনের দরকার হতে পারে। আর বেশিরভাগ প্লাস্টিককেই একবার বা দুইবার হচ্ছে রিসাইকেল করা যায়, এবং রিসাইকেল করেও, অর্থাৎ আমরা যদি বালতির প্লাস্টিক রিসাইকেল করি, আমরা কিন্তু বালতির প্লাস্টিক থেকে বালতি বানাতে পারবো না। আমরা একটা প্লাস্টিকটাকে ডাউন সাইকেল করে, অর্থাৎ একটা লেস ভ্যালু প্রোডাক্ট তৈরি করতে পারবো, অর্থাৎ এক্সাক্ট প্রোডাক্টটা তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে একবার বা দুইবার আমরা রিসাইকেল করতে পারবো একটা লেসার ভ্যালুতে, কিন্তু সেটা তৈরি হবে না। কিন্তু আমরা বলে থাকি যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো সেই ক্ষেত্রে আমরা যদি পিইটি প্লাস্টিক থেকে রিসাইকেল করে কার্পেট তৈরি করতে পারি, বা ফার্নিচার ক্রিয়েট করতে পারি, তো সেই ক্ষেত্রে এটা মোটামুটি মানে একটা চলনসই অল্টারনেটিভ হিসাবে এটা কাজে দেয়। আমরা যারা অনেক ক্ষেত্রে ইংরেজি পড়তে যাওয়ার সময় আমরা দেখি স্টপ গ্যাপ সলিউশন নামে একটা টার্ম চলে আসে। তো মানে প্লাস্টিক রিসাইক্লিং একটা কাইন্ড অফ স্টপ গ্যাপ সলিউশন। হ্যাঁ, এখন আরেকটা কোয়েশ্চেন আসলো আমাদের কাছে, সেটা হচ্ছে যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রোডাকশনের ক্ষেত্রে গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? কারণ আমরা যতদূর জানি গভর্নমেন্ট তেমন কোনো ইনিশিয়েটিভ নেয়নি বায়োডিগ্রেডেবল ব্যাগস প্রডিউস করার জন্য, যেটা বাংলাদেশে রিসেন্টলি কিছু বাংলাদেশি সায়েন্টিস্ট সেটাকে আবিষ্কার করেছেন। তো এটা আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা কি ব্যারিয়ার, যেটা বায়োডিগ্রেডেবল যে ব্যাগগুলা সেগুলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, বা আমরা সেগুলা মাস 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 পিপল ওগুলোকে ইউজ করতে পারছে না? আমি আসলে কখনোই মনে করি না যে সরকারি ইনিশিয়েটিভটা প্রধান ব্যারিয়ার হতে পারে। এই ক্ষেত্রে আমরা বারবারই যখন পত্রিকা খুলি আমরা দেখি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই ধরনের টার্মিনোলজি গুলো আমরা দেখে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের দেশে যারাই তৈরি যারাই বিভিন্ন ধরনের প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করছে, সেখানে প্রচুর পরিমাণে বিলিয়নিয়ার কোম্পানিগুলো আছে, যারা আমি সেই কোম্পানিগুলোর নাম বলছি না, যেহেতু কমার্শিয়াল কোনো প্রোডাক্টের নাম
লাইভ শোতে আসলে বলা উচিত না তো নৈতিকতার দিক থেকে, কিন্তু তাদের যেই পরিমাণ ফান্ড আছে তারা চাইলেই রিসার্চ করতে পারে এবং তারা রিসার্চের মাধ্যমে নতুন ধরনের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ডেভেলপ করতে পারে। যেমন করোনা ভাইরাসের যখন আবির্ভাব হলো, তো বাংলাদেশি কোম্পানিগুলাই দেখা গেল যে তারাই ফেস শিল্ড তৈরি করছে বা তারাই বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তারা নিজ উদ্যোগেই তৈরি করছে, কারণ সেটার একটা মার্কেট আছে। তো আমাদের দেশের কোম্পানি, ইভেন আমরা দেখেছি যে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েও প্রাইভেট কোম্পানিগুলো এগিয়ে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের রিসার্চকে ফান্ড করছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন হোক বা করোনা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য মেডিসিন হোক, বাংলাদেশে কিন্তু আমরা তৈরি করছি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রাইভেট কোম্পানি যারা, তো তাদের বাজেটও অনেক আছে এবং তাদের প্রোডাকশন লাইন আপও আছে, এখানে তাদেরকেই এগিয়ে আসতে হবে। আর আমি একটু আগেও বলেছি যে আমাদের দেশের যে জুট প্রোডাক্টের ব্যাপারটা ছিল, তো সবগুলো জুট মিলকে আসলে সরকার থেকেই প্রাইভেটাইজেশনের আন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। তো হয়তোবা আমরা যখন এটাকে প্রাইভেটাইজেশনের আন্ডারে নিয়ে যাব তখন তখন কোনো ভাইব্রেন্ট, আমি আশা করি কোনো ভাইব্রেন্ট উদ্যোক্তার মাধ্যমে আমরা প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে নতুন ধরনের জুট প্রোডাক্ট পাবো, আমি সেই বিশ্বাসটা রাখি। আচ্ছা, এখন থ্যাংক ইউ ভাইয়া আপনার অ্যান্সারের জন্য। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, কোন কোন ধরনের প্লাস্টিক গুলা নরমালি হচ্ছে অ্যাকুয়াটিক অ্যানিমালস বা ওয়াটার বডিজ এর জন্য হার্মফুল, আরেকটা হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো তো হিউম্যান লাইফকেও এফেক্টেড করছে। তো আমি জাস্ট সাইকেলটা জানতে চাচ্ছি যে প্লাস্টিক গুলো ওয়াটার বডিতে ফেলার কারণে ওটা হিউম্যান লাইফকে বা হিউম্যান লাইফস্টাইলকে কিভাবে এফেক্টেড করছে, প্লাস অ্যাকুয়াটিক অ্যানিমালস গুলো কিভাবে হচ্ছে এই প্লাস্টিক, কোন ধরনের প্লাস্টিক ওদের নর্মাল লাইফস্টাইল গুলোতে ব্লকেজ ক্রিয়েট করছে। আচ্ছা, প্রথমে আমি একটু একটু ইলাবোরেশন করি, সেটা হচ্ছে এই প্লাস্টিক গুলা নর্মালি বায়োজিও কেমিক্যাল সাইকেলের মাধ্যমে তারা প্রকৃতির চারপাশে ছড়িয়ে যাচ্ছে, সেটা অ্যাকুয়াটিক এনিমেল হোক, সরি অ্যাকুয়াটিক স্পেসিস হোক, কিংবা আমাদের চারপাশের এনিমেলস হোক বা চারপাশের প্রকৃতির যে কোনো অংশই হোক, সবকিছুই চারপাশেই ছড়িয়ে যাচ্ছে এবং প্রভাব বিস্তার করছে। তো সেই ক্ষেত্রে এগুলো কিভাবে প্রভাব রাখছে সেটাও মাথায় রাখতে হবে। যে প্রথম কথা হচ্ছে, যখন প্লাস্টিক গুলো ভেঙে এগুলো মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং সেটা হচ্ছে সরাসরি মাইক্রোপ্লাস্টিক গুলা ডাইরেক্ট এক্সপোজার, যেটা ইনজেকশন বা ইনহেলেশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে এবং তার মাধ্যমে এই প্রবেশ করার পরে ইনফ্লামেশন হয়, তারপর জেনোটক্সিসিটি হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয়, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হয়, যার ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ক্রনিক ইনফ্ল্যামেশন, ইমিউন কন্ডিশন এবং স্ট্রোক, অর্থাৎ মোটামুটি মানুষকে মেরে ফেলার জন্য যত আয়োজন করা দরকার, প্লাস্টিক পলিউশনটা ঠিক তত ধরনের আয়োজন নিয়ে হাজির হয়। আর আমরা যখন প্রাণীর ক্ষেত্রে বিবেচনা করি, আমাদের চারপাশের যখন বায়োজিও কেমিক্যাল সাইকেলটা এফেক্টেড হয়ে যায়, তখন দেখা যায় যে পুরো ন্যাচারাল হ্যাবিটেটটাই ধ্বংস হয়ে যায়। তো আমাদের চারপাশে যে প্রাণী আছে তারাও হচ্ছে প্যাসিভলি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। আর যে অ্যাকুয়াটিক যেই স্পেসিস গুলো আছে, আমরা যে মাছের কথাই বলি, প্রায় দেখা যায় যে বিভিন্ন ধরনের নদীর মাছ যখন কাটার পর নদীর মাছের পেটের প্লাস্টিক পাওয়া যায় বা বিভিন্ন ধরনের সলিড ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো দেখা যায় কি যে এই ধরনের প্লাস্টিক বা সলিড ম্যাটেরিয়াল গুলাকে নদীতে মাছ খাবার ভেবে খেয়ে ফেলে। তো এই যে তাদের এরপরে দেখা যায় যে মাছের যে শরীরবৃত্তীয় কর্মকাণ্ড, সেই শরীরবৃত্তীয় কর্মকাণ্ডের প্রভাব পড়ে এবং পুরো মাছের শরীরটাই দূষিত হয়ে পড়ে এবং সেই মাছটাই কিন্তু আমরা পরবর্তীতে আবার খাবার হিসেবে গ্রহণ করে থাকি। অর্থাৎ একটা সাইকেলের মাধ্যমে সেটা অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট এবং অ্যাকুয়াটিক স্পেসিসের উপর তো ক্ষতি করছেই এবং সেটা মানুষের জীবনের উপরেও বাজে প্রভাব রাখছে। এখন যদি আমি কিছু আমি কয়েকটা স্টেপস এর কথা বলে, দেখা গেছে যে ডাটাফুল একটা অ্যাপ লঞ্চ করেছে প্লাস্টিক ট্র্যাকার নামের। সেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি সায়েন্স আর টেকনোলজির যে যদি ইন্টারফারেন্স হয় এই প্রবলেমটা, যে প্লাস্টিক পলিউশন ইন ওয়াটারওয়েজ, এটা কতটুকু আমাদেরকে হেল্প করবে, যে সায়েন্স এন্ড টেকনোলজির যে ইনভলভমেন্টটা বা ধরেন অ্যাপটা। আর আরেকটা কোয়েশ্চেন আমি আমাদের ভিউয়ার্স থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে is there any good alternative to e-waste generated plastic where most electrical devices use it, example motherboard, wires and phones?
আচ্ছা, প্রথম আমি ডাটাফুলের প্রশ্নটাই বলি। ডাটাফুলের অ্যাপটা আমিও দেখেছি। তো সেই ডাটাফুল বেসিক্যালি ওপেন ডাটা কিট প্ল্যাটফর্ম ব্যবহার করছে। অর্থাৎ এই ধরনের প্ল্যাটফর্মে যেটা হয় কি, যে আমরা যারা সাধারণ মানুষ, আমরাই আমাদের স্মার্টফোনের মাধ্যমে প্লাস্টিক প্লাস্টিক পলিউশন একটা ডাটাবেস ক্রিয়েট করব, অর্থাৎ ভলান্টিয়ার জেনারেটেড ডাটা, এই জিনিসটা। আর আমি যদি আরো খুব প্রেসাইসলি খুব টেকনিক্যাল টার্ম বলতে চাই, তো এটাকে বলতে পারি ভলান্টিয়ার জেনারেটেড জিওগ্রাফিক ডাটা। তো এই ধরনের ডাটাফুল যে অ্যাপটা লঞ্চ করেছে সেটা খুবই সুন্দর একটা অ্যাপ, কিন্তু যেটা হয়েছে যে ডাটাফুল অ্যাপের ব্যাপারটা কিন্তু আসলে খুব কম মানুষ জানে, এবং আমি নিশ্চিত যে আমি যখন লাইভে কথা বলছি এখানে খুব কম ভিউয়ারই এই ধরনের অ্যাপের কথা এর আগে শুনেছে, এবং আমি বা তুমি যখন কথা বলছো তো আমাদের কথা থেকেই প্রথমে ডাটাফুল অ্যাপের নামটা জানতে পেরেছে। সুতরাং আমি একটা অ্যাপ লঞ্চ করলাম, কিন্তু আমি যদি সেটার মার্কেটিং এবং প্রমোশন ঠিক মতো না করি, এবং আমি যদি ইউজারদের কাছে এটা না পৌঁছাতে পারি, তো সায়েন্স এন্ড টেকনোলজির আমি হয়তো অনেক সুন্দর আবিষ্কার করতেই পারি, অনেক সুন্দর ইনভেনশন থাকতেই পারে, আমার অনেক সুন্দর ক্রিয়েশন থাকতে পারে, কিন্তু আমি যদি এটা ইউজার লেভেলে না পৌঁছাতে পারি, তো আলটিমেটলি সেটার কোনো পজিটিভ রেজাল্ট নেই। তো ডাটাফুল অ্যাপটা লঞ্চ করেছে জানুয়ারিতে, এরপর কোনো ধরনের তাদের মার্কেটিং প্রমোশন হয়নি। ইভেন তাদের ওয়েবসাইটে যখন আমি ঢুকলাম, তাদের ওয়েবসাইটেও এই জিনিসটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই। তো যেহেতু তাদের ওয়েবসাইটে এই ধরনের জিনিস নিয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই, সুতরাং বোঝা যাচ্ছে তারাও দায়সারা ভাবে কাজ করেছে, কিন্তু সেটা না। এই ধরনের কাজগুলো অবশ্যই আমাদের জন্য দরকার, কিন্তু সেটাকে ওয়েল কোঅর্ডিনেটেড ভাবে আমাদেরকে আগাতে হবে, এবং আমরা যদি ওয়েল কোঅর্ডিনেটেড ভাবে আগাতে পারি, তো সেই ক্ষেত্রেই আমরা সায়েন্স এন্ড টেকনোলজিটাকে ব্যবহার করে প্লাস্টিক ওয়েস্টটাকে মনিটরিং এবং কন্ট্রোল করতে পারবো। আর ভিউয়ার, একটু আগে একজন ভিউয়ার একটা প্রশ্ন করেছে ই ওয়েস্ট নিয়ে। তো অ্যাকচুয়ালি ই ওয়েস্টের ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে শুধু প্লাস্টিক ইউজ হয় না, এখানে বিভিন্ন ধরনের মেটালিক কম্পোনেন্টও ইউজ হয়ে থাকে। তো তো সারা বিশ্বে ই ওয়েস্ট কিন্তু একটা মেজর কনসার্ন। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে আসলে সেভাবে কোনো ই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজ হয়নি, বাংলাদেশে ইভেন কোনো প্রতিষ্ঠানও নেই। হয়তোবা ধোলাই খালের দিকে গেলে কিছু প্রতিষ্ঠান তারা জাস্ট স্টক পাইল করে রাখে এই ধরনের জিনিসগুলাকে, এবং তারা সেগুলো থেকে পার্টস খুলে নিয়ে অন্যান্য প্রোডাক্টে কাজে লাগায়। তো এছাড়া বাংলাদেশে কোনো অল্টারনেটিভ নেই। আর সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যেটা হয় যে যারা বড় বড় কোম্পানি আছে, যেমন একসময় নোকিয়া কোম্পানি খুব পপুলার কোম্পানি ছিল, তো তারা এই ধরনের ই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা তাদের পুরাতন ডিভাইস গুলাকে কালেক্ট করার পরে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এর বিনিময়ে টাকা দিত, এবং এর এর বিনিময়ে তারা যেটা করতো, এই প্রোডাক্ট গুলোকে কালেক্ট করার পরে সেখান থেকে তারা যেই প্রোডাক্ট গুলা ব্যবহার করতে পারে, সেই প্রোডাক্ট গুলাকে তারা তাদের নতুন ডিভাইস গুলাকে ব্যবহার করতো। অর্থাৎ রিইউজের মাধ্যমে তারা মোটামুটি ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে এবং ওয়েস্ট যে জেনারেশনটাকে সেটাকে তারা মিনিমাইজ করতে পেরেছে। এবং এই ক্ষেত্রে ই ওয়েস্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কখনোই 100% রিসাইকেল করতে পারবো না, কিন্তু আমরা রিইউজের মাধ্যমে অর্থাৎ পুনরায় ব্যবহারের মাধ্যমে এই প্রোডাক্ট মানে ওয়েস্ট ওয়েস্ট ডিকম্পোজিশনের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। আমি নেক্সট একটা কোয়েশ্চেনে যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ওয়াটারওয়ে তো অলরেডি পলিউটেড, এটা কি কোনোভাবেই সম্ভব যে আমাদের যে অলরেডি পলিউটেড ওয়াটারওয়েটা আছে সেটাকে আমরা কোনোভাবে পলিউশন ফ্রি করতে পারি? কোনো ওয়ে কি আছে যে আমরা সেটাকে পলিউশন ফ্রি করে আবার ক্লিন ওয়াটার সাপ্লাই আমরা নিজেদেরকে এনশিওর করতে পারি? বেসিক্যালি আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ, এবং আমি এখনো বিশ্বাস করি আমাদের চারপাশে এত প্রবলেমের পরেও যে আমরা আমরা যদি প্রপার স্টেপ নেই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সিস্টিং যে ওয়াটারওয়েজ আছে সেগুলোকে আমরা রক্ষা করতে পারবো। তো সেই ক্ষেত্রে দুই ধরনের জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। প্রথম জায়গাটার কথা আমি আগেও বলেছি যে প্লাস্টিকের অল্টারনেটিভ নিয়ে আসতে হবে, এবং প্লাস্টিকের যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা যে প্রোডাকশন লাইন আপ গুলোকে আছে সেগুলোকে বন্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি সাস্টেইনেবল অল্টারনেটিভ আনবো, বা যতক্ষণ পর্যন্ত আমি প্রোডাকশন চেইন গুলোকে বন্ধ করতে পারবো, সাপ্লাই চেইন গুলোকে উঠিয়ে নিতে পারবো, ততক্ষণ প্লাস্টিক বাজারে আসতেই থাকবে। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা হাতিরঝিলের কথা যখন চিন্তা করি, হাতিরঝিলে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে হাতিরঝিলের পানিটাকে দূষণ মুক্ত রাখার জন্য। তো আমরা যদি খুব
কড়া আকারে ড্রেজিং করার মাধ্যমে আমরা যদি এখন যেই পরিমাণে সলিড ওয়েস্ট আমাদের ওয়াটার বডিতে অ্যাকিউমুলেট করে আছে সেই সলিড ওয়েস্টটাকে আমরা সরিয়ে নিতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তোবা সম্ভব। হয়তো আমাদের অনেক বেশি খরচ হবে এই ধরনের একটা প্রজেক্ট আন্ডার রান করার জন্য, কিন্তু এটা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে প্রকৃতির মূল্য সবচেয়ে বেশি, এবং প্রকৃতির স্থিতি স্থিতিশীলতাকে আসলে আমরা কখনোই অর্থমূল্য দিয়ে বিবেচনা করতে পারবো না। আচ্ছা ভাইয়া, এখন আমরা কিছু ওয়েস্ট ম্যানেজমেন্ট কনসেপ্টে আসি। ফার্স্টে মাথায় যেটা আসে সেটা হচ্ছে সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি নিয়ে কিছু বলার আমরা জানতে ইচ্ছুক যে এটা কিভাবে আমাদের সারাউন্ডিং থেকে প্লাস্টিক রিডিউস করতে হেল্প করবে। আচ্ছা, সার্কুলার ইকোনমিকে ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা টার্মে এটাকে ভূষিত করেছে, সেটা হচ্ছে নিউ প্লাস্টিক ইকোনমি। এখানে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে ওয়েস্ট অর্থাৎ যে প্লাস্টিক ওয়েস্টটা তৈরি হয়, সার্কুলার ইকোনমির মেইন টার্গেটটা হবে যে এই প্লাস্টিক ওয়েস্টটাকে এলিমিনেট করা এবং অনেক ক্ষেত্রে ভ্যালু ম্যাক্সিমাইজেশন করা এবং প্লাস্টিকের ইউসেজটা এফিসিয়েন্টলি করা। তো আমরা যদি সার্কুলার ইকোনমিকে ইমপ্লিমেন্ট করতে পারি, তো তার মাধ্যমে যেটা যেটা হবে যে একই প্লাস্টিক গুলাকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবো, এবং যখন আমরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অ্যাডাপ্ট করতে পারবো বা আরো নতুন ধরনের টেকনোলজি আনতে পারবো, তখন দেখা যাবে যে আমরা আমাদের পরিবেশকেও রক্ষা করতে পারবো এবং যেই মেরিন লিটার গুলা আছে বা গ্রিন হাউস গ্যাস এমিশন আছে সেটাকে আমরা বন্ধ করতে পারবো। তো এই এই জিনিসটার কনসেপ্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে এখন মোটামুটি অ্যাভেলেবল, বাট বাংলাদেশে আসলে এই ধরনের কনসেপ্ট এখনো আসেনি। তো আমি আশা করব যে বাংলাদেশে যারা পলিসি মেকার আছে তারা এই নিউ প্লাস্টিক ইকোনমি বা সার্কুলার ইকোনমি নিয়ে মাথা ঘামাবে। আচ্ছা ভাই, আমাদের কাছে আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় জিআইএস টেকনোলজি। তো জিআইএস টেকনোলজিটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে কিভাবে কার্যকর হবে? আচ্ছা, একটু আগে আমরা ডাটা ফুলের অ্যাপের কথা বলেছিলাম, তো ডাটা ফুলের অ্যাপটাও কিন্তু কাইন্ড অফ জিআইএস টেকনোলজি। তো জিআইএস মানে কি, আগে আমি একটু সেটাই বলা বেটার হয়। জিআইএস মানে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তো আমরা যখন গুগল ম্যাপ ইউজ করি সেটাও একটা জিআইএস টেকনোলজি। আবার আমরা যখন ফেসবুকে যখন কেউ চেক ইন দেয় সেটাও কাইন্ড অফ জিআইএস টেকনোলজি। তো জিআইএস টেকনোলজির অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। আবার এই যে আমরা মিরপুর মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলে যখন রুট প্ল্যানিং করা হলো তখনও জিআইএস টেকনোলজির ব্যবহার করা হয়েছে। অর্থাৎ জিআইএস টেকনোলজির অনেক ধরনের ইউসেজ আছে। তো সারা বিশ্বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্লাস্টিক যেহেতু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাতারেই পড়ে, তো এই ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য জিআইএস টেকনোলজি ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি, জিআইএস টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ধরনের বিন গুলার লোকেশনকে আইডেন্টিফাই করা হয় বা বিভিন্ন ধরনের ডাম্পিং লোকেশন গুলাকে আইডেন্টিফাই করা হয়, এবং ম্যাপিং এর মাধ্যমে প্লাস্টিক ওয়েস্ট ডাম্পিংটাকে খুব সুন্দরভাবে আন্ডারটেক করা যায়। আর জিআইএস টেকনোলজির আরেকটা সুবিধা হচ্ছে আমরা জিপিএস টেকনোলজির ব্যবহারের মাধ্যমে কি পরিমাণ প্লাস্টিক কোথায় ডাম্প হচ্ছে সেটাকে আমরা ট্র্যাকিং করতে পারি। আমরা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নিজেদের হাতে আমরা ফিটনেস ব্যান্ড ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু কাইন্ড অফ জিআইএস টেকনোলজি। তো এই ধরনের অ্যাভেলেবল টেকনোলজি গুলাকে আমরা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং মনিটরিং এও ইউজ করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন জিআইএস চলে আসে তখন আরেকটা টেকনোলজি চলে আসে, সেটা হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং মানে হচ্ছে কি যে একটা একটা এলাকাতে না যে দূর থেকে সেই এলাকা সম্পর্কে তথ্য কালেকশন করা। তো রিমোট সেন্সিং টেকনোলজি আমরা যে স্যাটেলাইটের কথা আমরা শুনি, স্যাটেলাইট হচ্ছে কাইন্ড অফ রিমোট সেন্সিং টেকনোলজি, অর্থাৎ রিমোটলি সেন্স করা দূরের থেকে। তো এই ধরনের রিমোট সেন্সিং টেকনোলজি ইউজ করে আমরা আমরা কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে, বা নদী নদী তলে কি পরিমাণ ওয়েস্ট জমা হচ্ছে, সেগুলোকে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। তো সেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা আমরা এই টেকনোলজি গুলাকে কাজে লাগাতে পারি। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই টেকনোলজি গুলা খুবই চিপ এবং খুবই অ্যাফোর্ডেবল। এবং এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে জিআইএস এক্সপার্ট বর্তমানে আছে যারা এই ধরনের কাজগুলো করতে সক্ষম। থ্যাংক
থ্যাংক ইউ ভাইয়া। আমরা ভিউয়ার্সদের থেকে একটা কোয়েশ্চেন না, এটা অ্যাকচুয়ালি কমেন্ট করেছেন একজন। সেটা হচ্ছে যে প্লাস্টিক তো সমস্যা আমাদের সবারই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই হচ্ছে প্লাস্টিক এখানে সেখানে ফেলি। আমাদের নিজেরই দেখা যাচ্ছে অ্যাওয়ারনেসটা কম প্লাস্টিক ডাম্পের ক্ষেত্রে বা প্লাস্টিক ইউজেজের ক্ষেত্রে। ইটিপি ব্যবহার করা যেতে পারে অথবা প্লাস্টিককে রিইউজ বা রিসাইকেল করা যেতে পারে। প্লাস্টিক ব্যবহার থেকে আমাদের কখনোই বের হওয়া সম্ভব না, যেটা আমি পার্সোনালি অ্যাগ্রি করি, কারণ প্লাস্টিক কস্ট ফ্রেন্ডলি। আমরা লো কস্টের প্লাস্টিক পাচ্ছি, এটা ইজিলি অ্যাভেলেবেল। বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটাসের দিকে যদি তাকাই, প্লাস্টিক ইজ অ্যাভেলেবল টু ইচ এন্ড এভরি পার্ট অফ দ্য ইকোনমি, to everyone, every standard of people, people living in every standard of life can use plastic and utilize it in their life. তো এর থেকে তো আমাদের বের হওয়া কখনো সম্ভব না। আপনি কি এ ব্যাপারে একমত? এক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ সম্ভব না, কিন্তু আমরা যত বেশি প্লাস্টিক অল্টারনেটিভ নিয়ে আসতে পারি, কারণ যেহেতু আমাদের টেকনোলজি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, আমি বারবারই কিন্তু এখানে পাটের কথা চলে আসছে, তো আমরা যদি পাটের ইউজেসটা বাড়াতে পারি তো সেই ক্ষেত্রে সম্ভব। আর প্লাস্টিক আমরা ইউজ করব, কিন্তু যেখানে সেখানে আমরা প্লাস্টিক যদি ডাম্প না করি, তো তখন কিন্তু প্লাস্টিকের যে নেগেটিভ এনভায়রনমেন্টাল ইস্যুস গুলা আছে সেগুলোকে আমরা অনেক অংশে কমিয়ে নিতে পারবো। আমার ডিপার্টমেন্টে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট ক্লাবের আন্ডারে আমরা প্রতি বছর অলিম্পিয়াড করে থাকি। তো আমরা চেষ্টা করে থাকি আমাদের আমাদের পক্ষ থেকে প্রচারণা চালাতে। তো দেখা যায় কি যে আমরা একটা অলিম্পিয়াড করলাম, আমরা এনভায়রনমেন্ট নিয়ে অ্যাওয়ারনেস তৈরির চেষ্টা করলাম। তো এরপর দেখা যায় যে আমরা যখন প্রোগ্রাম শেষ হয় তখন বাচ্চা কাচ্চারা দেখা যায় যে বাচ্চা কাচ্চারাই আবার এনভায়রনমেন্ট রিলেটেড একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তারাই হচ্ছে আবার প্লাস্টিক ওয়েস্ট যেখানে সেখানে ডাম্প করে চলে যাচ্ছে। তো এটা একটা কমন সিনারিও। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের স্কুল বা কলেজ লেভেলে আমরা যদি এই ধরনের এই ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা শেখাতে পারি বাচ্চাদেরকে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা যখন চলে আসে তখন মালয়েশিয়াতে দেখা যায় যে তারা বেশ কয়েক ধরনের তারা কন্টেইনার ইউজ করে তারা ওয়েস্ট গুলোকে কালেক্ট করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্লাস্টিক থাকে একটা কন্টেইনারে, তারপর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট থাকে আরেকটা কন্টেইনারে। তো এভাবে হচ্ছে তারা ওয়েস্ট গুলোকে সেপারেট করে। তো এই ধরনের টার্মিনোলজি গুলো আসলে মানুষকে আমাদের শেখাতে হবে। তো স্কুল কলেজে যদি আমরা বাচ্চা কাচ্চাদেরকে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে সরি কিভাবে কোন প্লাস্টিককে আমরা মানে বিভিন্ন জায়গায় ডিকম্পোজ করতে পারি বা রাখতে পারি, তো সেই জিনিসগুলোকে আমরা স্কুল থেকে আমাদেরকে শেখাতে হবে, না হলে আসলে এই জিনিসটাকে কখনোই কন্ট্রোল করা সম্ভব না। আচ্ছা ভাইয়া, এখন আমরা একটা প্লাস্টিক আর ওয়াটারওয়েজ এর মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করি, যেখানে আমরা যদি ওয়ার্ল্ডলি স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে 165 মিলিয়ন টনস অফ প্লাস্টিক আমাদের ওশান গুলাতে, ওয়ার্ল্ড ওয়াইড ওশান গুলাতে ডাম্প করা আছে, যেটা হচ্ছে 25 টাইমস হেভিয়ার দেন দ্য পিরামিড অফ গিজা। হোয়াট উইল বি দ্য সিনারিও অফ প্লাস্টিক্স অ্যান্ড ওশান ইন দ্য নিয়ার ফিউচার? মানে প্লাস্টিক আর ওশানের যে আমরা যে হারে প্লাস্টিকটা ডাম্প করছি, যদিও আমরা জানি এর ব্যাড ইফেক্টস, যেটা আমাদের লাইফ সাইকেলে আমাদের ব্যাড ইফেক্টস বা অ্যাকুয়াটিক অ্যানিমালস এর ক্ষেত্রে যে ব্যাড ইফেক্টসটা সেটা আমরা জানি, কিন্তু তারপর আমরা ডাম্প করছি। তো আমাদের ফিউচার সিনারিওটা কি হবে লং রানে? আমাদের ওশেন আর প্লাস্টিকের সিনারিওটা কেমন হবে? আচ্ছা, আমরা যখন করোনা ভাইরাসের কথাই বলি, আমরা কিন্তু বারবার ন্যাচারাল ন্যাচারাল পানিশমেন্টের কথা বলে থাকি বা ন্যাচারাল রিভেঞ্জের কথা বলে থাকি। তো আসলে আমরা যদি এভাবে প্লাস্টিক ডাম্প করতে থাকি তাহলে মানে গিজার পিরামিড কেন, এক সময় দেখা যাবে যে এভারেস্ট কেও ছাড়িয়ে যাবে। মানে এই জিনিসটা আসলে আমি একজন আশাবাদী মানুষ হিসাবেও আমি এই নেগেটিভ ব্যাপারটাকে আমি এক্সপেক্ট করছি। তো সেই ক্ষেত্রে আসলে আমি অনেক সত্যিকার অর্থে আমি অনেক অনেক ভীত যে মানে আমাদের উপর নেচার কি ধরনের রিভেঞ্জ নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মানে রেগুলেটরি ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর উম, শুধু বাংলাদেশে করলেই তো হবে না, এটা সারা বিশ্বেরই একটা কনসার্ন। তো সারা বিশ্বেই আসলে একযোগে এই প্রবলেম গুলাকে সলভ করা বা মিটিগেট করার জন্য কাজ করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের জিরো ওয়েস্ট যে কনসেপ্টটা, সেটা আমরা আমাদের দেশের মানুষরা কিভাবে অ্যাডপ্ট করবে? যে হাউ ক্যান উই অ্যাডপ্ট দ্য জিরো ওয়েস্ট কনসেপ্ট, এন্ড আরেকটা হচ্ছে এটা বাংলাদেশে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? আচ্ছা, জিরো ওয়েস্ট কনসেপ্ট কিন্তু পশ্চিমা বিশ্বে মোটামুটি এটা এখন একটা কমন কনসেপ্ট। পশ্চিমা বিশ্বে দেখা যায় ইউরোপে গ্রিন পার্টি আছে বা
বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট রিলেটেড অর্গানাইজেশন আছে, তারা জিরো ওয়েস্ট কনসেপ্টটাকে প্রমোট করার চেষ্টা করে। তো পশ্চিমা বিশ্বে বিভিন্ন ধরনের ইকোনমিক কনসেপ্ট নিয়ে ওদের মধ্যে সবসময় বিরোধ চলে, বা ওদের পলিটিক্যাল পার্টিকুলার এজেন্ডাতেও বিভিন্ন ধরনের ইকোনমিক কনসেপ্ট গুলা থাকে। তো জিরো ওয়েস্ট কনসেপ্টও একটা এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক কনসেপ্ট পশ্চিমা বিশ্বের জন্য। তো বাংলাদেশে আমরা যেটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, আমাদের যখন আরবান প্ল্যানিংটা হয়, অর্থাৎ কোন একটা এলাকার যখন আরবান প্ল্যানিং হয়, মাস্টার প্ল্যান হয়, তখন যদি আমরা তখন যদি আমরা ট্রিপল আর, অর্থাৎ রেডিউস, রিউজ, রিসাইকেল, এই ধরনের টার্মিনোলজি গুলাকে মাথায় রেখে আমরা যদি আগাতে পারি এবং এই ধরনের টার্মিনোলজি গুলাকে আমরা ডেভেলপ করে মানুষের মধ্যে ছড়াতে পারি, তো সেই ক্ষেত্রে আসলে জিরো ওয়েস্ট কনসেপ্টটা মেনটেন করা সম্ভব। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আমাদের যারা আরবান প্ল্যানার আছে এবং যারা এই আরবান প্ল্যানিং ইনিশিয়েটিভ গুলাকে ইমপ্লিমেন্ট করে থাকে, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা, তো তাদেরই দায়িত্ব যে তারা লোকাল এনভায়রনমেন্ট এবং লোকাল পিপলের কালচারের সাথে অ্যাডপ্ট করে কিভাবে তারা জিরো ওয়েস্ট কনসেপ্টটাকে আন্ডারটেক করবে। এবং আমরা আমরা যদি পশ্চিমা বিশ্বের জিরো ওয়েস্ট কনসেপ্টের সাথে বাংলাদেশে যদি ওদের জিরো ওয়েস্ট কনসেপ্টটাকে রিপ্লেস করার চিন্তা করি, তাহলে সম্পূর্ণ ভুল। কারণ পশ্চিমা বিশ্বে যে জিরো ওয়েস্ট কনসেপ্টটা আছে পশ্চিমা বিশ্বের কালচারাল, সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের সাথে আমাদের কালচারাল, সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের আকাশ পাতাল পার্থক্য। তো আমরা জিরো ওয়েস্ট কনসেপ্টটাকে আমাদের নিজস্ব আঙ্গিকেই ডেভেলপ করে আগাতে হবে আমার মতে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের কাছে একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম আ বার্নিং ইস্যু ফর আওয়ার এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। থ্যাঙ্কস আ লট ফর ব্রিংিং আপ দ্য টপিক ইন লাইমলাইট থ্রু দি ওয়েবিনার। Thank you, Afrin Saraboni, for your comment and taking part in the live session. গেটিং ব্যাক ইনটু দ্য কোয়েশ্চেন, আমরা যদি এখন বলি যে প্লাস্টিক যে পলিউশনটা, সেটা তো অলরেডি এভিডেন্ট, পিপলের অ্যাওয়ারনেসের অভাবে এটা আমরা কমাতেও পারছি না। এটা প্লাস্টিক যে পলিউশনটা, সেটার কারণে হচ্ছে ওয়াটার কোয়ালিটি কিভাবে ডিগ্রেড করে। আর আমরা নর্মালি আমাদের যে ওয়াটারওয়ে, এটা তো অলরেডি পলিউটেড, বাট উই নিড টু গেট ট্র্যাশ ফ্রি ওয়াটার। হোয়াট আর দ্য ওয়েজ টু গেট ট্র্যাশ ফ্রি ওয়াটার? আচ্ছা, প্রথমে আমি বলি যে প্লাস্টিক যখন মাইক্রোপ্লাস্টিকের পরিণত হয়, তো তখন বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ কেমিক্যাল নিঃসরণ হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে যখন তারা ওয়াটার বডিসে পৌঁছায়, তখন ওয়াটার বডিসের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলে। দেখা যায় যে ওয়াটার বডিসে কার্বনের পরিমাণ, সালফারের পরিমাণ বাড়িয়ে দেয়। তারপর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা ডিজলভ অক্সিজেন, এই ধরনের যে প্যারামিটার গুলো আছে ওয়াটার কোয়ালিটি ইন্ডিকেটরের, তো এই ধরনের প্যারামিটার গুলাকেও হ্যাম্পার করে থাকে। তো এভাবে হচ্ছে প্লাস্টিক ওয়াটার বডিসের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। আর এই জিনিসগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? খুব সম্ভবত এই প্রশ্নটা একটু আগেও হয়তো রিপিট হয়েছিল, একটু আগেও বলা হয়েছিল, এখন রিপিট হচ্ছে। তো এখানে আমি আবার বলবো যে এখানে দুটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে যে আমাদেরকে প্লাস্টিকের যে সোর্স, সেটাকে আমাদেরকে অরিজিনেই ধ্বংস করতে হবে, এবং প্লাস্টিকের যে সাপ্লাই চেইন আছে, সেই সাপ্লাই চেইনটাকে আমাদের সম্পূর্ণভাবে অ্যাবলিশ করতে হবে। সেটা হচ্ছে একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আমরা 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 যদি প্রচুর পরিমাণে বাজেট খরচ করে নামতে পারি, আমরা যদি আমাদের প্রত্যেকটা রিভার বেড ড্রেজিং এর মাধ্যমে আমরা এই ধরনের সলিড ওয়েস্ট গুলাকে, প্লাস্টিক রিলেটেড সলিড ওয়েস্ট গুলাকে যদি আমরা তুলে আনতে পারি, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ওয়াটার বডি গুলাকে প্লাস্টিকের এই ভিশিয়াস সাইকেল থেকে বের করা সম্ভব। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশের মানুষই হচ্ছে, আমাদের যারা সারাউন্ডিং আছে, আমাদের সোশ্যাল লাইফের যে মানুষগুলো আছে, তারাই হচ্ছে প্লাস্টিক এখানে সেখানে ফেলার জন্য বা এনভায়রনমেন্ট পলিউট করার জন্য তারাই হচ্ছে বেশি মানে বেশি ইগার। মানে আমাদের আশেপাশের মানুষরা বেসিক্যালি অ্যাওয়ারনেস না থাকার কারণে, বা দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস ম্যাক্সিমাম মানুষেরই আছে যেগুলো এনভায়রনমেন্টকে পলিউটেড করে, কিন্তু বেসিক্যালি কেয়ারলেসনেস এর কারণেই হচ্ছে তারা এখানে সেখানে ময়লা ফেলছে। তো মানুষের পারসেপশনটা কি রিগার্ডিং প্লাস্টিক ওয়েস্ট ডাম্পিং হিয়ার এন্ড দেয়ার? আমি একটু আগেও বলেছি যে আমার নিজের ডিপার্টমেন্টে আমি যখন এনভায়রনমেন্ট অলিম্পিয়াড করলাম, তো সবকিছুই আমরা খুব সুন্দরভাবে রান করলাম। আমরা বাচ্চা কাচ্চাদের সাথেও খুব তাদেরকেও চেষ্টা করলাম যে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুস গুলা বোঝাতে। কিন্তু দেখা গেল যে প্রোগ্রাম শেষেই তারা চলে গেল এবং তারা বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ডাম্প করতে করতে গেল।
তো আমাদের চারপাশেই যারা আছে তারাই আসলে সচেতন না। তো আমি নিজেও আমি যখন এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করলাম তখন থেকে আমি আসলে সচেতন হয়েছি। তো আমাদের স্কুল থেকেই যদি আমরা এনভায়রনমেন্ট রিলেটেড পড়াশোনাটাকে যদি আমরা বাড়াতে পারি, সেটা সোশ্যাল সায়েন্সের বইয়ে হোক, সেটা জেনারেল নলেজ জেনারেল সায়েন্সের বইয়ে হোক, বা সেটা বাংলা বইয়ে হোক, সেটা ইংরেজি বইয়ে হোক, আমরা যদি স্কুল কলেজ থেকেই যদি এই ধরনের নলেজটাকে আমরা ডেভেলপ করতে পারি, এবং আমি আবারও বলছি যে আমরা যদি লাইভ ডেমনস্ট্রেট করতে পারি বাচ্চাদের সামনে যে কিভাবে কোন ওয়েস্টটা কোন ময়লাটাকে কিভাবে 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 ডাম্প করা হবে, তাদেরকে যদি আমরা বাচ্চা কাল থেকে যদি শেখাতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হবে এই ধরনের প্লাস্টিক ওয়েস্ট গুলাকে মিটিগেট করা। আপনি আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে হচ্ছে মালয়েশিয়াতে বিভিন্ন রকমের বিন ইউজ করা হয়, যে প্লাস্টিক ডাম্পের জন্য এক রকমের বিন, পেপার যে পেপার ওয়েস্ট প্রোডাক্ট গুলো ফেলার জন্য আরেক রকম বিন। তো এটা কি কখনো সম্ভব যেটা বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন হবে? বাংলাদেশের কি ওইরকম পাবলিক অ্যাওয়ারনেস বলেন বা সরকারের বা গভর্নমেন্ট যে ইনভেস্ট বা অন্য অন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো কাটিয়ে কি বাংলাদেশে এরকম ওয়েস্ট ডাম্পিং এর ক্ষেত্রে রেগুলেশন গুলা কি করা সম্ভব? মানে বেসিক্যালি আমাদের এক্সপার্টরা কিন্তু আহ, অনেকদিন ধরে লেমেন্ট ওভার করছে, অর্থাৎ তারা এটা নিয়ে অনেকদিন ধরেই হাউকাউ করছে। প্লাস্টিক প্লাস্টিক ওয়েস্ট বা আমাদের যে বিভিন্ন ধরনের ওয়েস্ট গুলাকে আসে সেগুলোকে সেপারেট বিনের মাধ্যমে ম্যানেজমেন্ট করার, কিন্তু সেটা এখনো বাংলাদেশে ইমপ্লিমেন্টেবল হয়ে ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে আমাদের সরকারকেই এই জিনিসটা নিয়ে এগিয়ে আসতে হবে, এবং আমাদেরকে এই ধরনের ওয়েস্ট গুলাকে ট্রিটমেন্ট করার জন্য ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। শুধু তো ওয়েস্ট গুলাকে আমরা যদি সেপারেট করি সেখানেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা ওয়েস্ট সেপারেট করব, রিগার্ডলেস অফ ওয়েস্ট আমাদেরকে সেই ওয়েস্ট গুলাকে ট্রিটমেন্ট করার জন্য আলাদা ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। তো আশা করব আমাদের সরকার ভবিষ্যতে এই ধরনের জিনিসগুলোকে মাথায় রাখবে, এবং আমাদের প্ল্যানাররা যখন ভবিষ্যতে আরবান প্ল্যানিং করবে বা কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং গুলাতে করবে, তখন তারা এই জিনিসগুলোকেও মাথায় রাখবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন এসেছে যে আমাদের প্লাস্টিক পলিউশন তো এভিডেন্ট, তো আমরা আমাদের ওয়াইল্ড লাইফ এবং অ্যাকুয়াটিক অ্যানিমেলের যে লাইফটা ওদেরকে আমি এর ওয়াইল্ড লাইফ বা অ্যাকুয়াটিক অ্যানিমেলস এর লাইফ গুলো আমি প্লাস্টিক থেকে বা আমরা প্লাস্টিক যে পলিউশন থেকে সেখান থেকে কিভাবে রক্ষা করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্লাস্টিককে তার সোর্সে আটকে রাখতে হবে। আমি যদি অ্যালাউ করি প্লাস্টিককে নদীতে যে পড়ার, তাহলে অ্যাকোয়াটিক লাইফের ক্ষতি হবেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিকের যে সোর্স, অর্থাৎ প্লাস্টিককে সোর্সেই ধ্বংস করে দিতে হবে। আর প্লাস্টিক এতই লাইট ওয়েট যে প্লাস্টিক উড়ে 10-15 কিলোমিটার উড়ে যেও একটা ওয়াটার বডিতে পড়তে পারে, এই ধরনের রেকর্ডও আছে। আর বাংলাদেশের ওয়েদারটাই এমন যে বাংলাদেশে কাল বৈশাখী ঝড় হয়, বা বাংলাদেশে দেখা যায় যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিও মোটামুটি আমাদের দেশে একটা নির্দিষ্ট সময় ধরে রেগুলার হয়ে থাকে। বা দেখা যায় বাংলাদেশে মোটামুটি মানে বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাবেও বৃষ্টিপাত হয়। তো যেহেতু আমাদের দেশে বৃষ্টিপাত হয়, রেগুলার বৃষ্টিপাত হয়, এবং আমাদের দেশের মোটামুটি বায়ু বায়ু প্রবাহের হারটা অনেক ভালো। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি প্লাস্টিককে তাদের অরিজিনেই না ধ্বংস করতে পারি, প্লাস্টিক ওয়াটার বডিসেই এন্ড আপ হবে। তো অবশ্যই এটাকে প্লাস্টিককে তাদের তাদের যে সোর্স আছে বা অরিজিনে আছে সেখানেই তাদেরকে ইরাডিকেট করতে হবে। একটা প্লাস্টিককে আমরা কতবার রিসাইকেল করতে পারবো? যেমন আমরা যতবারই রিসাইকেল করি এটা তো একটা সময় গিয়ে ওয়েস্ট প্রোডাক্টে পরিণত হবেই, আমাদের এটা ডাম্প করতেই হবে। তো এটার আলটিমেট সলিউশনটা কি? কারণ প্লাস্টিককে রিসাইকেল করলে আলটিমেটলি যখন এটা একটা লাস্ট প্রোডাক্টে আসবে বা ফাইনাল প্রোডাক্টে আসবে একটা পর্যায়ে তো সেটাকে রিসাইকেল করা যাবে না। তো এটাকে আমাদের এনভায়রনমেন্টে ডাম্প করতে হবে। তো একটা প্লাস্টিক আমরা কয়বার রিসাইকেল করতে পারবো? আর এটাকে আমরা আমরা যদি আমি বলি যে এটাকে তো কন্টিনিউয়াসলি রিসাইকেল করা যাবে না, যাবে কি? না, না।
প্লাস্টিককে বেসিক্যালি কখনোই ওভাবে রিসাইকেল করা যায় না। প্লাস্টিককে যেটা করতে হয় সেটা হচ্ছে ডাউন সাইকেল। অর্থাৎ আমি যদি এখন আমি একটু আগে বলেছি, আমি যদি একটা বালতিকে যদি আমি রিসাইকেল করতে চাই, একটা বালতি থেকে আরেকটা বালতি আমি তৈরি করতে পারবো না, কিন্তু একটা লেসার প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো। তো সেই ক্ষেত্রে সেই সেই ক্ষেত্রে রিসাইকেলের ব্যাপারটা এখানে মাথায় রাখতে হবে। আর রিসাইকেল করে বা ডাউন সাইকেল করে আমরা দেখা যাবে যে প্রোডাক্ট গুলোকে আমরা মোটামুটি একটা এনভায়রনমেন্টের থেকে নেগেটিভ এক্সটার্নালিটিস তৈরি করা থেকে আমরা ঠেকাতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি প্লাস্টিক ওয়েস্টটাকে ঠিক মতো জায়গায় ডাম্প করতে পারি এবং একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন করে রাখতে পারি, যেমন আমাদের ঢাকার পাশে মাতুইলে একটা ল্যান্ডফিল আছে, তারপর আমিনবাজারে একটা ল্যান্ডফিল আছে। তো এই ধরনের ল্যান্ডফিল গুলাতেই যদি আমরা প্লাস্টিক ওয়েস্টটাকে আটকে রাখতে পারি এবং আশেপাশের সারাউন্ডিংস যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে যদি আমরা এনক্রোচ না করতে দেই, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা প্লাস্টিক ইউজ করে হলেও আমরা প্লাস্টিকের যে নেগেটিভ ইস্যুস গুলো আছে সেগুলোকে আমরা মিটিগেট করতে পারবো। তাহলে ভাই এক কথায় বলা লাগে যে যে প্লাস্টিকটা মেইন প্রবলেম না, মেইন প্রবলেমটা হচ্ছে আমরা প্লাস্টিক দিয়ে কি করছি, আমরা প্লাস্টিকটাকে কিভাবে ইউজ করছি। আচ্ছা, আর আরেকটা জিনিস অ্যাড করতে চাই, প্রবীর তো একটা অনলাইন ইভেন্ট অর্গানাইজ করেছে অ্যান্টি প্লাস্টিসিজম, সেটা কন্টিনিউ হবে জুলাই 7 থেকে শুরু হয়েছে, জুলাই 14 পর্যন্ত কন্টিনিউ হবে। সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং এন্ড video presentation, quiz, they can easily participate going into the page of Probito. The link is given in the description box. আচ্ছা ভাইয়া, অনেক থ্যাংক ইউ ফর ইউর টাইম। সেশনটা খুবই এডুকেটিভ ছিল, দ্যাট ইট ওয়াজ ফুল অফ ইনফরমেশন। হোপফুলি আমরা এই সেশন থেকে কিছু জেনে আমরা এটা আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ। আফিফা, তোমাকেও থ্যাংক ইউ, আর যারা ভিউয়ার্স ছিলেন তাদের সবাইকেই ধন্যবাদ। আর আমি যেটা আশা করব সেটা হচ্ছে আমরা শুধু এই 1 ঘন্টার ওয়েবিনার দেখেই আমাদের নলেজটা শেষ হয়ে যাবে না, আমরা চেষ্টা করব আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা। আর আশা করি এখানে যারা দেখছে তাদের বেশিরভাগই হয়তোবা এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড স্ট্রিমের স্টুডেন্ট। তো এই এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড স্ট্রিমের স্টুডেন্টরা তাদের রিসার্চে হোক বা তাদের ফিউচার অ্যাক্টিভিটিতে হোক, তারা যাতে চেষ্টা করে যে প্লাস্টিক ইউসেজটা কিভাবে কমানো যায়। এবং দিন শেষে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। বাংলাদেশে যেমন আমরা কোভিড এর ভ্যাকসিন নিয়ে কাজ করছি, তো আমি আশা করব যে আমাদের দেশের এনভায়রনমেন্ট সায়েন্টিস্টরা, আমাদের দেশের বায়োটেকনোলজিস্টরা বা আমাদের দেশের রিগার্ডলেস অফ স্ট্রিম, আমাদের দেশের বিভিন্ন সায়েন্টিস্টরাই এগিয়ে আসবে এবং আমাদের দেশে প্লাস্টিক পলিউশন কন্ট্রোলে, শুধু আমাদের দেশ না সারা বিশ্বেরই আজকের ওয়েবিনার এখানেই শেষ করছি। ধন্যবাদ।